রামিসার মায়ের সঙ্গে ঘাতক সোহেলের কিছু একটা সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে। আর সেই জঘন্য কাজের সহযোগিতা করেছে খোদ গর্ভধারিণী মা। রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। আয়শা বললাম কি সে ভাই দৌড়াদৌড়ি, তো আয়শা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে গ্যারেজের ভিতরে ঘষতেছে। কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না। দর্শক, রামিসার ঘটনা আপনারা সারা বাংলাদেশ সহ তোলপাড় ছিল, আপনারা জানেন। তার বাবা বলেছে এই ঘটনার বিচার আমি পাবো না, কিন্তু অনেকদিন চলে গেছে, আপনারা জানেন। অবশেষে রামিসার বাবাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হয়েছে। যে তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা বেশি কথা বলবো না, আগে ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য বা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। তো সম্পূর্ণ ঘটনা জানতে হলে আপনাদেরকে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা না টেনে আপনাদের দেখতে হবে। তো চলুন মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদের। শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রামিসা কেন্দ্রিক সেই বহুল আলোচিত ঘটনার তদন্তে ও আইনি প্রক্রিয়ায় এক অভূতপূর্ব এবং নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। এতদিনের চলমান ধারণা ও আইনি সিদ্ধান্তের প্রেক্ষাপট এখন সম্পূর্ণ ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঘটনায় ইতিপূর্বে দণ্ডপ্রাপ্ত প্রধান অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের আইনি মুক্তি এখন কেবলই সময়ের ব্যাপার। মামলার নথিপত্র এবং সাম্প্রতিক তদন্তের ইঙ্গিত অনুযায়ী তাদের বিরুদ্ধে আনা পূর্বের অভিযোগের সত্যতা ও ভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে, যার ফলে যে কোনো মুহূর্তে তারা কারামুক্ত হতে পারেন। অনুসন্ধানে জানা গেছে, ঘটনার পেছনে থাকা পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের কিছু গোপন সমীকরণ এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, রামিসার মায়ের সাথে অভিযুক্ত সোহেলের এক ধরনের অনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে, যা পুরো মামলার মোড়কে সম্পূর্ণ উল্টে দিয়েছে। এই নতুন তথ্যটি সামনে আসার পর একটি নির্দিষ্ট সংগঠন আজ যে কোনো মুহূর্তে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনে তারা ঘটনার পেছনের এই অদৃশ্য অধ্যায় এবং দণ্ডপ্রাপ্তদের নির্দোষ হওয়ার সপক্ষে বিস্তারিত তথ্য ও বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরবেন। এদিকে এই ঘটনার নতুন তথ্য সামাজিক ও পারিবারিকভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও রামিসার বাবার রহস্যজনক নীরবতা সবাইকে অবাক করেছে। অদ্ভুত পরিস্থিতিতে তিনি গণমাধ্যমের সামনে আসতে বা কোনো ধরনের মন্তব্য করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন, যা পুরো পরিস্থিতিকে আরো বেশি ঘোলাটে ও রহস্যময় করে তুলেছে। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই নতুন তথ্য ও প্রমাণ আদালতে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়, তবে রামিসার ঘটনার বিচারিক ইতিহাস এটি একটি নজিরবিহীন ও ভিন্নধর্মী দৃষ্টান্ত হয়ে থাকবে। এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে, মন্তব্য রাশেদ খানের। আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে, শুনে ভালো লাগলো বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। শনিবার 20 জুন সকাল 10টার দিকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। পোস্টে রাশেদ খান লিখেছেন, সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষায় এছাড়া উপায় আছে। এনসিপিতে বিদেশ থেকে পড়াশোনা করা আসা বা আন্তর্জাতিক এনজিও কাদের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু নেতা আছে। ওইসব দেশে মদের বারে আড্ডার ছলে কাজ করা খুব স্বাভাবিক ব্যাপার। তিনি লিখেন, এনসিপির ধর্মভীরু হিজাবি নারীর পক্ষে মদের বারে সাংগঠনিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া হয়তো কঠিন। এনসিপির পক্ষেও আন্তর্জাতিক এনজিও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সুজা উদ্দিনের বিপক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়তো আরো কঠিন। তাই নিজ সংগঠনের নারী নেত্রী ও হওয়া সত্ত্বেও এখনো কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী নারী। উল্টো বলা হচ্ছে, সুজা উদ্দিনের রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য ওই নারী ষড়যন্ত্র করেছে। কিন্তু 5 আগস্টের পরে রাজনীতিতে আসা নেতার আসলে রাজনৈতিক অবস্থানটা কি? তিনি আরো লিখেন, এনসিপি যদি এসব সুবিধাবাদীদের দ্বারা গঠিত না হয়ে রাজপথের প্রকৃত কর্মী বা জুলাই যোদ্ধাদের দ্বারা গঠিত হতো, তাহলে আজকে এনসিপি কে জামাতের সঙ্গে নয়, জামাত সহ বহু দল বা ব্যক্তি এনসিপির সঙ্গে যেত। কিন্তু এনসিপির কতিপয় শীর্ষ নেতৃত্ব শুরুতেই মনে করলেন, বেশি যোগ্য ও রাজপথের পরিচিত মানুষকে সংগঠনের একভূত করলে হয়তো তারা আমাদের ভবিষ্যতের নেতৃত্বের জন্য থ্রেট হবে। তাই কোনো দিন রাজপথে না নামা সুজা উদ্দিনের মতো ব্যক্তিদের ফেক বিপ্লবী বানালো নাহিদ ইসলামরা। মানে এনসিপিতে যুক্ত হলেই আপনি বিশাল বিপ্লবী। প্রকৃতপক্ষে এনসিপিতে আসল বিপ্লবী বা জুলাই যোদ্ধার সংখ্যা এখন সীমিত, বরং 5 আগস্টের পরের বিপ্লবীদের দ্বারা এখন এনসিপি বসন্ত চলছে। রাশেদ খান লিখেন, কেন বিপ্লবীরা এনসিপি করে না? এই প্রশ্নের উত্তর এনসিপির শীর্ষ নেতৃত্ববৃন্দের খোঁজা উচিত। তাহলে মুখ ফিরিয়ে নেওয়া বহু জুলাই যোদ্ধা আবারও এনসিপিতে যুক্ত হয়ে চলমান রাজনৈতিক শূন্যতা পূরণের ভূমিকা রাখতে পারে বলে আমার ধারণা।
দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে। সর্বশেষ ভিডিওটা দেখলে আরও কিছু তথ্য আপনারা পাবেন, তো চলুন। একথা তারাই বলেছে। শুক্রবার 19 জুন সকালে ফতুল্লার মাসডাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। নারায়ণগঞ্জে এসে ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি, চাঁদাবাজরা তাদের ভালো থাকতে দিচ্ছে না। বক্তব্যের শেষে সিটি কর্পোরেশনগুলোতে দ্রুত নির্বাচন দাবি করে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামাতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে সবার সহযোগিতা কামনা করেন ডক্টর শফিকুর রহমান। সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ। এনসিপি 3টি বিষয় নিয়ে কাজ করছে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি 3টি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো সংস্কার, যার মাধ্যমে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়। তিনি বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে তাদের বিচার প্রক্রিয়ায় যাতে নিয়ে আসতে পারি। এছাড়া যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল, শেয়ার মার্কেট শূন্য করেছিল, তাদের যাতে আইনের আওতায় আনা যায় সেজন্য মানুষের কাছে যাচ্ছি, কাজ করছি। আরো একটি বড় বিষয় হলো ভারত থেকে পুশিং এর চেষ্টা করছে, বাংলাদেশ পরিচয়ে আমাদের দেশে পাঠানোর জন্য স্টেটমেন্ট দিয়েছে। নতজানু পররাষ্ট্রনীতি থেকে যাতে স্বাধীন পররাষ্ট্রনীতিতে যেতে পারি সেজন্য নাগরিক পার্টি কাজ করছে বলে জানান তরুণ এই নেতা। এ সময় জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট জেলায় বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহাসের ধারক বাহক হযরত খানজাহান আমির রহমতুল্লাহ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেখান থেকে এলাকার ও দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হবে। মুসলিমদের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের চর্চা হবে। ভারতীয় ফ্যাসিবাদ ইস্যুতেও মুখ খোলেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ভারতীয় ফ্যাসিবাদ থেকে বের হয়ে ইসলাম এবং সার্বভৌমিত্বের ইস্যু নিয়ে বিচার ও সংস্কার বাস্তবায়ন করতে পারি সেজন্য কাজ করছি। গণভোটের পক্ষে 75% ভোট পড়েছে, সংস্কারের জন্য কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না। আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার 75% মানুষকে ডিনাই করে তাহলে এই সরকারের পতন হয়তো সময়ের ব্যাপার, যে কোনো সময় পতন হয়ে যাবে। সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থ কামনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ, বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিয়ে সময় 72 ইউটিউব চ্যানেলটার সর্বদা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। দর্শকবৃন্দ, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।